বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, এটা আমাদের জন্য স্বস্তির খবর যে না, এখন বাংলাদেশে কোনো শূন্যতা নেই, একটা সরকার আছে। এতদিন সরকার শূন্য একটা দেশ ছিল, যে কারণে যেটাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় অ্যানার্কিক্যাল সিচুয়েশন বলে, সেই অ্যানার্কি এখন আর নেই। এটা খুবই ইতিবাচক এবং পজিটিভ দিক। কিন্তু এই সরকারের নানান বিষয় নিয়ে সমালোচনা থাকবে এবং অলরেডি সমালোচনা উঠছে। তো এই বিষয়টা একটু আমরা পর্যালোচনা করতে চাই। বিশেষ করে নানান দিকে আছে এই সরকারকে কেউ এনজিও তান্ত্রিক বাংলাদেশ এরকমও বলার চেষ্টা করছে। এনজিওদের প্রচুর আধিপত্য, এটা থাকতে পারে, অন্যায় নয়, কিন্তু তারা কতটুকু নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। কিন্তু আমাদের দর্শকদের মধ্যে ব্যাপকভাবে যে বিষয়টা আলোচিত হচ্ছে এই সরকারে, এবং যেটা অবাক করা বিষয়, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, যে একেবারে রানিং স্টুডেন্ট, ছাত্র নেতা, যাদের ক্লাস করতে যেতে হবে, পরীক্ষা দিতে যেতে হবে, যাদের থাকার কথা বিশ্ববিদ্যালয়ের হলে, তারা এখন সরকারের উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদায়, বিভিন্ন মন্ত্রণালয়ে তারা সামাল দিবেন। শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে নাহিদ এবং আসিফ, আমার স্নেহের ছোট ভাই, তারা আছেন। তো এই বিষয়টা কেমন, বিষয়টা ঠিক হয়েছে কিনা? এবং একজন আলেম প্রতিনিধি ডক্টর আফামা খালিদ হাসান আছেন। আমি আগেই বলেছিলাম যে আসলে হুজুর থাকার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই। আমি প্রথমে এই শিক্ষার্থীদের কথা একটু বলি। শিক্ষার্থী প্রতিনিধি থাকা, প্রথম হচ্ছে সরকারের এফিসিয়েন্সিকে রেডিউস করবে। একটা সরকার, এখন বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ, হাসিনা পরবর্তী সময়ে অনেক আন্তর্জাতিক চ্যালেঞ্জ আসবে। ভারত এখনো ষড়যন্ত্র বন্ধ করেনি, এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার বিষয়টা আছে, স্থিতিশীলতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ। এর মানে এই কম্পিটিশনের যুগে, আবার এটা নির্বাচিত সরকার না, এবং এরা বড় দায়িত্ব নিয়েছে রাষ্ট্রটাকে পুনর্গঠন করার, অনেক মহান দায়িত্ব। তো এগুলোতে এই অনভিজ্ঞ বা একেবারে অল্প বয়সী, যাদের প্রশাসনিক বা কোনো সেক্টর ওইভাবে দায়িত্ব পালন করার কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা সরকারের অতি গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা হিসেবে ভূমিকা পালন করবেন, দায়িত্ব পালন করবেন। এটা ডেফিনেটলি সরকারের এফিসিয়েন্সিকে প্রশ্নবিদ্ধ করবে, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি কতটুকু। হ্যাঁ, আন্দোলন সংগঠিত করা, আর আন্দোলনটা ছিল জনগণের আন্দোলন, এটা নির্দিষ্ট কোনো নেতার উপর ভিত্তি করে আন্দোলন হয়নি। অতএব এটা ডেফিনেটলি সরকারের এফিসিয়েন্সিকে প্রশ্নবিদ্ধ করবে। এরপরে শিক্ষার্থীদের বা আসিফ নাহিদদের যে অর্জন, সে অর্জনকেও প্রশ্নবিদ্ধ করবে, ওদের উদ্দেশ্য নিয়ে অনেক প্রশ্ন করবে। অনেকে বলবেন স্বাভাবিকভাবে যে ওরা কি আসলে তাহলে সরকারের পদ পাওয়ার জন্য আন্দোলন করেছিল? মানে এই কথাটা যদি এজন্য আন্দোলন করেনি, বা ওরাও হয়তো জানতো না যে ওরা হবে, কিন্তু তারপরও ছাত্র থাকা অবস্থায় ওরা পড়াশোনা করবে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করবে, তারপরে ওরা রাজনীতি করবে, বা যেভাবে হোক না কেন। আর অন্তর্বর্তীকালীন সরকার এখানে একটু অভিজ্ঞতা, বিশিষ্ট ব্যক্তি বা এরকম দিক বিবেচনা করে নেওয়ার একটা বিষয় আছে। শিক্ষার্থী হিসাবে এর চাইতে বরং শিক্ষার্থী প্রতিনিধি রাখার একটা যৌক্তিকতা আছে, কিন্তু রানিং স্টুডেন্ট না রেখে আখতার, যার পড়াশোনা শেষ হয়েছে, যে কোর্টে প্র্যাকটিস করে এবং শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য, হয়তো ওদের চাইতে আরো বেশি যোগ্য, এবং ডাকসুর একটা পোস্ট তিনি পরিচালনা করেছেন, এই ছোট ভাই আখতার দিলে আমার মনে হয় আরো ভালো হতো। একজন থাকলে যথেষ্ট হতো, যার পড়াশোনা অলরেডি শেষ। একজন উপদেষ্টা, এরা যদি পড়াশোনা করতে যায়, ক্লাস করতে হবে, এই বিষয়টা আসলে কেমন হয়ে গেল না? এটা ওভারঅল বেশি ভালোভাবে আমি দেখছি না। শিক্ষার্থী প্রতিনিধি দেওয়া দরকার হলে আখতারকে দিলে বেস্ট হতো, ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিল। এরপরে সমন্বয়ক অনেক, তার মধ্যে উপদেষ্টা দুইজন, তাহলে বাকি সমন্বয়করা কি দোষ করেছে? এর মানে এই সমন্বয়কদের মধ্যে নিঃসন্দেহে অনেক গ্রুপিং তৈরি হবে, অনেকে বঞ্চিত হয়েছে, এবং অন্তর্দ্বন্দ্বের অনেক অভিযোগ আমাদের কাছে অলরেডি আসছে, অনেকে ক্যামেরার সামনে আসছে না। এবং কার কতটুকু অবদান আছে, আখতার নাহিদদের অবদানেই এই নাহিদ এবং আসিফদের কি মূল অবদান, না আরো কারো এর চাইতে বেশি অবদান আছে? এরকম অনেক প্রশ্ন আসছে, এবং আমি মনে করি ওদের রাজনৈতিক ক্যারিয়ার এখানে শেষ হয়ে গেল, কারণ ওরা এখানে নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছে। অতএব ওদের রাজনৈতিক দল করার সুযোগ নেই, কোনো রাজনীতি আসার সুযোগ নেই। তো এই সরকারটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে দেখা যাবে যে ওদের ভালো ক্যারিয়ার হবে না, ওরা চাকরি বাকরিও করতে পারবে না, ওরা রাজনীতিও করতে পারবে না, সেটা করা ঠিক হবে না, নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে, এবং ব্যবসা বাণিজ্য করতে হবে। এর মানে ওদের ভবিষ্যতের জন্য এটা ভালো হলো না। মানে এখন দায়িত্ব না নিয়ে ওরা যদি 2-1 বছর পর রাজনৈতিক দল করত, তখন ওরা আরো বেশি হিট করতে পারতো, নির্বাচিত সরকারের প্রতিনিধি হতে পারতো,
ওরা নির্বাচনে জিততো, সংসদ সদস্য হতো, ওরা জননেতা হতো, জাতি আজীবন মনে রাখতো। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সাবেক কত উপদেষ্টা আছে, কয়জন চেনে, এদেরকে মনে রাখে কে? এর মানে ওরা আসলে ভুল করলো, আমি মনে করি ওরা ইতিহাস থেকে হারিয়ে যাবে এক পর্যায়ে। বরং ওরা যে হিরো হয়েছিল, ওরা যদি এই সরকারের পার্ট না হয়ে ওরা জনগণের পক্ষে থাকতো, পরবর্তীতে রাজনীতি করতো, আমার মনে হয় অনেক ভালো হতো। এবং গ্রুপিং তো তৈরি করবেই, আরো নানান বিষয়ে প্রশ্নবিদ্ধ তৈরি করবে, এবং ক্যাম্পাসগুলোতে যে সুন্দর পরিবেশ করার আরো দায়িত্ব ওদের ছিল, সেগুলো তো ওরা হোঁচট খাবে বলে মনে করি। এই জিনিসগুলো ওভারঅল আমি ভালোভাবে দেখছি না ওদেরকে নেওয়া, কারণ ওদের পছন্দের লোকজন, ওরা ওদের পছন্দের লোকজনের মাধ্যমে হয়েছে। আওয়ামী লীগপন্থী বা ভারতের দালাল কেউ নাই, দ্যাটস গুড। কিন্তু ওদের পছন্দ নিয়েও আমাদের কিছু সমালোচনা আছে, আরো ভালো পছন্দ হতে পারতো। অনেক পরামর্শ আমরা দিয়েছিলাম, কিছুটা গ্রহণযোগ্য হয়েছে, কিছুটা হয়নি, কিন্তু তারপর ওভারঅল এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। এরপরে আসি যে ডক্টর আফামা খালিদ, তাকে নেওয়া একজন হুজুর না কেমন হয়েছে। দেখেন, সব শ্রেণীর প্রতিনিধি যেহেতু আছে এই সরকারে, আলেমদের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকাটা খারাপ না, যদিও হুজুর থাকা জরুরি না। আমি হুজুর থাকার বিরোধিতা করেছি, যে স্পেসিফিক্যালি হুজুর থাকার দরকার নেই। আলেম ওলামাদের পছন্দের একজন হলেই যথেষ্ট, ইসলামপন্থীদের পছন্দের একজন হলেই যথেষ্ট। এখন হুজুর থাকা, এটার বেশ কিছু নেগেটিভ দিক থাকতে পারে, এফিসিয়েন্সিও প্রশ্নবিদ্ধ হতে পারে। তবে এটা ঠিক যে আফামা খালিদ সাহেব জামাত ইসলামের কাছে গ্রহণযোগ্য, কওমি হেফাজত, আলিয়া সবার কাছে গ্রহণযোগ্য, শিয়াদের কাছেও গ্রহণযোগ্য, শিয়াদের সাথেও তার ভালো সম্পর্ক আছে। কিন্তু কওমিদের কাছে তাকে বিতর্কিত করবে, কওমিদের অনেক ফতোয়া, অনেক উসুল, নারীদের সাথে বৈঠক, নানান সরকারের পার্ট হওয়া, এইসব বিষয় নিয়ে আসলে কওমিদের যে বা দেওবন্দি যে উসুল, সেগুলোর সাথে এই সরকারের পার্ট হওয়া সাংঘর্ষিক। অতএব তার যে এলমি খেদমত, তার যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে তাকে বিতর্কিত করবে। এবং আর একটা বিতর্কিত বিষয় যে তিনি একটা রাজনৈতিক দলের পোস্ট হোল্ড করেন, তিনি চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা নিবন্ধিত রাজনৈতিক দলের উপদেষ্টা। অতএব তিনি নিরপেক্ষ হন কিভাবে? হ্যাঁ, আমাদের সবার কাছে গ্রহণযোগ্য, কিন্তু তিনি তো নিরপেক্ষ নন, তিনি একটা দল করেন এবং ওই দলের প্রতি, ওই দলের প্রোগ্রামে তিনি যান। অতএব তাদের স্পেশাল সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা তিনি করতে পারেন। তো মোটের উপরে এই তিনজন ব্যক্তি, এটা বরং শেখ আহমদুল্লাহকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি সেটাও ইতিবাচক ভাবে দেখি না, বরং তার চাইতে ডক্টর মিজানুর রহমান আজহারির কথা অনেকে বলেছিল, এটাও আমি জানি। শেখ আহমদুল্লাহ রাজি হননি, শেখ আহমদুল্লাহ নিজেই এদের কথা বলেছেন। তা আমি যেটা বলতে চাই, ডক্টর আফামা খালিদ তার চাইতে বরং আহমদুল্লাহকে নিলে ভালো হতো, কারণ আহমদুল্লাহ কোনো দল করেন না। মিজানুর রহমান আজহারি জামাতের সাথে সম্পৃক্ত, সেটাও আমি সমর্থন করতাম না। যেহেতু এটা নিরপেক্ষ সরকার, তো এই শিক্ষার্থীদের নেওয়ার কিছু নেগেটিভ দিক, এবং আফামা খালিদ সাহেব একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো ওভারঅল আমি সুন্দর বলে মনে করি না। তবে আমাদের আশা ভরসার প্রতীক ডক্টর ইউনূস, আদিলুর রহমান, এরা আছেন, এদের কারণে এই সরকার ভালোভাবে ফাংশন করবে, আমাদের প্রত্যাশা পূরণ করবে।